ঘড়ির কাঁটায় তখন ৫টা ৪৯। ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫টা ৫৫ ঘড়ির কাঁটা। তখন ৩ তলায় যেখানে জিজ্ঞাসাবাদ করা হবে, সিআইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেখানে জিজ্ঞাসাবাদ করবেন সেখানে পৌঁছন। আর তারপর এখন রাত ১০টা, প্রায় ৪ ঘন্টা পার। এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি জিজ্ঞাসাবাদ। হাইকোর্টের ডেডলাইনে সিআইডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জাল, বিধানসভায় সই জাল তদন্তে ৩বার সিআইডি নোটিশ পাঠালেও হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে হাইকোর্টের নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশের পর আজ সন্ধ্যে ৬টা ডেডলাইন ছিল এবং সন্ধ্যে ৬টার ১১ মিনিট আগেই পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ ঘন্টা পার, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি আধিকারিকরা। আমার সঙ্গে ভবানী ভবন থেকে রয়েছে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে। অমিত, এই মুহূর্তের কি তথ্য, কি আপডেট পাওয়া যাচ্ছে সিআইডির সূত্রে? দেখো, এখনো টানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪ ঘন্টা অতিবাহিত। ভবানী ভবনে তিনি এসছেন ৫টা বেজে ৪৯ মিনিটে। তারপরে কিছু সময়ের জন্য নিচে রিসেপশনে যে লিগাল যে বিষয়গুলি রয়েছে, সিগনেচার করা বা সই করা, সেই পদ্ধতি করার পরে, সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি উপরে উঠে যান ভবানী ভবনে। এবং এই মুহূর্তে আমি জানিয়ে রাখবো, সূত্রের দাবি প্রায় ১০ জন সিআইডি কর্তা তারা এই মুহূর্তে এক্সামিন করছেন বা তার স্টেটমেন্ট রেকর্ড করার কাজ জারি রেখেছে। এবং যে বিষয়টি বারবার উঠে আসছে সেটি হচ্ছে ৬ তারিখে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের যে মিটিং রেজুলেশন বুক, সেই বইটি কোথায় গেল, এটি যেমন বারবার উঠে আসছে জিজ্ঞাসাবাদ পর্বে। এবং একই সঙ্গে যে ৩ জন বিধায়ক যারা অনুপস্থিত ছিলেন বৈঠকে, ওই দিনের বৈঠকে, ৬ তারিখের বৈঠকে, তা সত্ত্বেও তাদের সিগনেচার কিভাবে সেখানে এলো, কারা করলেন, এই বিষয়গুলোর ওপরই কিন্তু জোর দেওয়া হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, এই মামলার তদন্ত হাতে নেওয়ার পরেই এসআইটি ফর্ম করা হয়। এসআইটি ফর্ম করার পরেই তারা তদন্ত যে পথে এগিয়ে গেছে। সেক্ষেত্রে বেশ কয়েকজন বিধায়কের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে সিআইডির তরফে এবং সেই সমস্ত স্টেটমেন্টকে সামনে রেখেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের শুরু। তোমাকে জানিয়ে রাখবো, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১ জুন নোটিশ সার্ভ করা হয়েছিল, তখন কিন্তু উইটনেস হিসেবে তাকে ডেকে পাঠানো হয়েছিল। পরবর্তী সময় আরও ২টো সামন তাকে ইস্যু করা হয়, তিনি কিন্তু হাজিরা এড়িয়ে যান। আজকে কলকাতা হাইকোর্টে যখন এই মামলার শুনানি চলছিল, সেই সময় সরকারি আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলায়, তার বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তিনি আর সাক্ষী নন এই মামলার ক্ষেত্রে তিনি অভিযুক্ত। এবং অভিযুক্ত হিসেবে ট্রিট করেই বা অভিযুক্ত হিসেবেই তাকে গণ্য করেই এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার রক্ষা কবচ রয়েছে ২১ দিনের, কিন্তু তার যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, যে রেডলাইন, সেই রেডলাইনের মধ্যেই তাকে ভবানী ভবনে আসতে হয়েছে। এবং এই মুহূর্তে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে 7 জন অফিসার, যাদের মধ্যে আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসাররা ছিলেন, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা ছিলেন। অর্থাৎ যে এসআইটি যে ফর্ম করা হয়েছিল, এসআইটি আধিকারিকরা সেই জিজ্ঞাসাবাদ পর্বে তারা রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ করছেন। এই মুহূর্তে সব মিলিয়ে 10 জন অফিসার এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছে, এমনটাই কিন্তু সূত্রের দাবি। বেশ, সাংসদ সায়নী ঘোষ তিনি কোথায়? বারবার তাদের গ্রুপে এই মেসেজ সামনে এসেছে, কিন্তু বারবার গত কয়েকদিন আগেও যাকে শাড়িতে হাওয়াইয়ে দেখতে মানুষ অভ্যস্ত ছিলেন, সেই শাড়ি হাওয়াই কি এখন অতীত? কেন এই কথা বলছে? কারণ যে ছবি আপনারা দেখছেন, কলকাতায় ফিরলেন সায়নী, বেসুরো সায়নী, শাড়ি হাওয়াই অতীত এখন? এই প্রশ্ন উঠছে কারণ দিল্লি থেকে কলকাতা ফিরলেন সায়নী ঘোষ। বিমানবন্দরে সাংসদের মুখে মাস্ক, যে সময় কোভিডের কথা মনে পড়ছে কোথাও গিয়ে, কারণ কোভিডের সময় এই মাস্ক সাধারণ মানুষ ব্যবহার করতেন, সেই সাংসদের মুখে মাস্ক, মাথায় টুপি, এত গোপন ভাব কেন? এই প্রশ্ন তুলে কটাক্ষ করছেন কুণাল ঘোষ। এবং আগের সায়নী ঘোষের ছবি আপনাদের দেখাচ্ছি, যে সাংসদকে দেখতে অভ্যস্ত ছিলেন সাধারণ মানুষ শাড়িতে, হাওয়াই চটিতে, এবং সেই ছবিটা কোথাও কি এখন অতীত? কারণ কলকাতা বিমানবন্দরের যে ছবি, সায়নী ঘোষ তিনি কলকাতায় ফিরলেন এবং ফেরার যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে সাংসদের মুখে মাস্ক, মাথায় টুপি এবং তার সঙ্গে সেই চেনা ছবির কিন্তু মিল নেই। অর্থাৎ তাহলে সেই চেনা ছবি কি এখন অতীত? কেন এত গোপন ভাব? প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
সায়নী ঘোষের আমি এয়ারপোর্ট থেকে বেরোনোর একটি ছবি দেখলাম, তাতে আমার দেখে মনে হচ্ছিল যে আপনারা বোধহয় করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী, কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? গ্ল্যামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো মাথায় বসিয়ে দিতে হবে। আর যারা সংগঠনটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে করেন, তখন তারা তাকে ফোনেও পাবেন না। এখন দলের লিডারশিপকে তো পাশে দরকার, শাখা সংগঠনের প্রধান, তো তাকে তো যুব সংগঠনের কর্মীরা খুঁজতেই পারেন। যদি তার অবস্থান জানতে চেয়ে থাকেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন। যে পুষ্পা একদিন বলতো ঝুঁকেগা নেহি, আর সেই পুষ্পা তো আগেই ঝুঁক গায়, কিন্তু এইবার পুষ্পার ছবিটা দেখুন। হাফ প্যান্টে পুষ্পা, জাহাঙ্গীর খান, ফলতার জাহাঙ্গীর খানকে পুলিশ কিভাবে এলাকায় ঘোরালো। যে জাহাঙ্গীরের ভয়ে ছিলেন ফলতার মানুষ, যে জাহাঙ্গীরের জন্য গত 15 বছরে ফলতার মানুষ মুখ খুলতে পারেননি, ভয় পেতেন, ভয় কাঁপতেন, এবং যে ফলতার মানুষ এবার সরব হয়েছেন, সেই ফলতাতে কলার ধরে হাত জোর করে সেই পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান হাফ প্যান্টে পুলিশ ঘোরালো। এর আগে আমরা একাধিক জনকে দেখেছিলাম যে পুলিশ কোমরে দড়ি পরিয়ে ঘুরিয়েছে, কিন্তু জাহাঙ্গীর খান দেখুন হাফ প্যান্ট ডোজ, পুলিশের হাফ প্যান্ট ডোজ, যেখানে সাধারণ মানুষ এবার সেই মুহূর্ত তোলার জন্য ক্যামেরা বন্দি করছেন। এখন এবং আগের ছবি দেখাচ্ছি, ভোটের আগের ছবিটা দেখুন। ভোটের আগেই জাহাঙ্গীর খানই এলাকায় দাপিয়ে বেড়াতেন, বুলেটে করে এলাকায় দাপাতেন এই জাহাঙ্গীর, এবং সেই মুহূর্ত এবং এখন হাফ প্যান্টে সেই জাহাঙ্গীরকেই এলাকায় ঘোরাচ্ছে পুলিশ। ভোটের আগে কমিশনকে চ্যালেঞ্জ করে হুঙ্কারও দিয়েছিলেন জাহাঙ্গীর খান। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে গানি। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে গানি। আর সেই হাফ প্যান্ট ডোজ, সেই যে ভোটের আগের পুষ্পা আর ভোটের পরের পুষ্পা দেখুন, কারণ আমরা এর আগেই দেখেছি যেখানে উপনির্বাচন, এবং উপনির্বাচনে একদম লাস্ট বয় হয় এই পুষ্পা, কারণ উপনির্বাচনে 4 নম্বরে ছিল তৃণমূল। যেমন কর্ম তেমন ফল বলছেন ফলতার মহিলারা, যারা গত 15 বছর একটা কথাও বলতে পারেননি। বাড়িতে বাড়িতে এসে আমাদের হুমকি দিয়ে যেত, আমাদের দোকান ভেঙে সেখানে দোকান করে নিয়েছে। ওই জন্য তো বলছি, যেমন কর্ম করেছে সেরকম ফল ভোগ করছে। তাকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাচ্ছে এলাকায়। হ্যাঁ, আনন্দিত তো অবশ্যই। হ্যাঁ খুশি, ওর আরো ঘোরানো হোক, ওর হাত পা ভেঙে দেওয়া হোক। ও যেমন পাপ করেছে সেরকম ভুগবে। হ্যাঁ, ওর বাপের সাজা আমরা দেখতে চাই, ভালো হবে। আগে 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 ভয় থাকতেন? হ্যাঁ, ভয় পেত। কেন? ওই গুন্ডামি করতো, মস্তানি করতো। কি চাইছেন এখন আপনারা? ওই শাস্তি পাক। খুব ভালোই হয়েছে, আরো আগে থেকে করা উচিত ছিল। যা অন্যায় করেছে, যা অত্যাচার লোকের উপর, ভয় পরিবেশ ছিল। বিশাল। গ্রেপ্তার হওয়াতে আপনারা কি? বিশাল খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি আমরা। এখন কি আর ভয় আছে? না, হাফ ভয় প্যান্ট নেই। পরিয়ে ঘোরাচ্ছে। খুব ভালো, খুব আনন্দ পেয়েছি শুনে। ও শাস্তি হওয়া দরকার। নেতা তোলাবাজ দুষ্কৃতীদের হাফ প্যান্ট ডোজ। তৃণমূল আমলে এলাকায় বেপরোয়া দাপাদাপি যে সমস্ত নেতারা দুষ্কৃতীরা করত, পালা বদলে সেই নেতা তোলাবাজ দুষ্কৃতীদের ছবিটা আমরা দেখছি বিভিন্ন জায়গায়। হাওড়া থেকে কাঁচরাপাড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় ছবিটা একই। দুষ্কৃতীদের, তোলাবাজদের, নেতাদের হাফ প্যান্ট দেওয়াই। হাওড়া কাঁচরাপাড়া থেকে ফলতায় হাফ প্যান্ট দেওয়াই। শুধু ফলতার জাহাঙ্গীর খান নয়, জাহাঙ্গীর খান পারাবদলের 1 মাসে জেলায় জেলায় অভিযুক্ত ধৃতদের হাফ প্যান্ট ডোজ দিয়েছে পুলিশ। হাওড়া শিবপুরের কথা আপনাদের মনে করিয়ে দিই। হাওড়া শিবপুরের কথা ভাবুন। হাওড়া শিবপুরের আরো এক তৃণমূল নেতা শামীম আহমেদ, ধৃত তৃণমূল নেতা, যার পিল্লাই বাড়ির ছবি দেখেছিলাম আমরা। আর সেই পিল্লাই বাড়ি দেখে তাজ্জব হয়ে গিয়েছিল বাংলার মানুষ। নেতার বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে এমন কোনো অভিযোগ ছিল না যে অভিযোগ সাধারণ মানুষ করেনি। হুমকি, বোমাবাজি, একাধিক অভিযোগ ওঠে। পালা বদলের পরে গ্রেফতার করা হয় শামীম আহমেদ। তাকেও হাফ
প্যান্টে এলাকায় ঘোরায় পুলিশ। এখানেই শেষ নয়, পুলিশে ছুলে হাফ প্যান্ট। আকাশ সিং 25 মের ছবি দেখাচ্ছি। ধৃত আকাশ সিং, তাকেও এভাবেই হাফ প্যান্টে এলাকায় ঘোরায় পুলিশ। কুখ্যাত দুষ্কৃতী, খুন, পুলিশকে গুলি করে থেকে দেদার তোলাবাজি। তৃণমূল আমলে বহু অভিযোগ থাকলেও তাকে ছোঁয়া যায়নি গত 15 বছর। পালা বদলের পরই ভয় আউট, ভরসা ইন। পুলিশে ছুলে হাফ প্যান্ট, আর সেই হাফ প্যান্ট দাওয়ায় সেই আকাশ সিংকে গ্রেফতার করে হাফ প্যান্টে এলাকায় ঘোরায় পুলিশ। আরো একটা ছবি দেখাবো, কাঁচরাপাড়ার ছবি। বনির ছবি দেখছেন। কাঁচরাপাড়া তৃণমূল নেতা 4 মের আগে পর্যন্ত এলাকায় দাপিয়ে বেরিয়েছেন। হুমকি, হুঁশিয়ারি কিছুই বাদ যায়নি। সরকার বদলের পরই কাঁচরাপাড়ার সেই তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনিকে ঘোরায় পুলিশ। বিভিন্ন জায়গার ছবি, শিবপুরের ছবি, হাওড়া উত্তরের ছবি, যেখানে আকাশ সিং, শামীম আহমেদ হাফ প্যান্টে, বনি কাঁচরাপাড়ায় পুলিশের হাফ প্যান্ট দাওয়ায়। আসি অন্যান্য খবরে। কলেজে বেডরুম, এবার স্কুলে টাকার পাহাড়। কাঁচরাপাড়ার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ঘটনা। একতলার বন্ধ ঘর থেকে উদ্ধার 1,77,00,000 টাকা। দোতলা সিকরুম, আর সেই সিকরুমে কন্ডোমের প্যাকেট। বিজেপি বিধায়কের নিশানায় স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারী, যিনি আবার তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। শিক্ষাঙ্গনে অবাক শিক্ষা। কদিন আগেই ঝড় ওঠে কলকাতার অভিজাত কলেজ সুরেন্দ্রনাথকে কেন্দ্র করে। কলেজের কমন রুমে মেলে বান্ডিল বান্ডিল টাকা। এবার দেখুন কাঁচরাপাড়ার এক ইংলিশ মিডিয়াম স্কুলের অবস্থা। স্কুলের বন্ধ ঘরে টাকার পাহাড়, সারি দিয়ে সাজানো নোটের বান্ডিল। 1,77,00,000 টাকা। সুরেন্দ্রনাথ কলেজে মিলেছিল কন্ডোম। এই ইংলিশ মিডিয়াম স্কুলের সিকরুমেও কন্ডোম। এতে খারাপ লাগছে ভেবে যে একটা এত পুরনো স্কুল, তো এটা মানে মেনে নিতে পারছি না। এটা বিচার হোক একটা প্লিজ। স্বাভাবিক, এটা একটা ইমোশনাল জড়িয়ে আছে। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া, এখানকার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুল 50 বছরেরও বেশি পুরনো। বুধবার রাতে এই স্কুলের বন্ধ ঘর থেকে মেলে টাকার পাহাড়। বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস বিধায়ক হওয়ার পরেই এলাকার স্কুলগুলো কেমন চলছে সে বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেন। বিধায়কের দাবি, তখনই তিনি অভিযোগ পান হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলের একতলার একটি ঘর বেশ কয়েকদিন ধরে বন্ধ। বুধবার রাতে বীজপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে স্কুলে যান বিধায়ক। একতলার বন্ধ ঘরে ঢুকতেই চোখ কপালে সারি দিয়ে সাজানো টাকার বান্ডিল। রাত থেকে ভোর পর্যন্ত চলে টাকা গোনার কাজ। টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় 1,77,00,000। এই স্কুলেরই দোতলায় সিকরুম। স্কুলের কেউ অসুস্থ হলে সিকরুমে নিয়ে যাওয়া হতো। সেই সিকরুমে ছোট খাট, আলমারিতে কন্ডোমের প্যাকেট। একটি স্কুলে এত টাকা এলো কিভাবে? স্কুলের সিকরুমে কন্ডোমই বা কেন? বিজেপি বিধায়কের নিশানায় স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারী, যিনি তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। ওদের বাড়িতে সিবিআই রেড হয়েছিল একটা চিটফান্ড মামলায়। সেই রেডের পরে আমার ধারণা যে টাকা রাখার জন্য এই জায়গাগুলো বেছে নিয়েছে, যেটা মানুষ ভাবতে পারবে না বা সিবিআই অফিসাররাও ভাবতে পারবে না। শুধু বিজেপি বিধায়কই নন, স্কুলের প্রাক্তন ছাত্র থেকে অভিভাবক সবাই আঙুল তুলেছেন তৃণমূল নেতা কমল অধিকারীর দিকে।
1,77,00,000 টাকা একটা স্কুলের থাকতে পারে না। সবাই বলছে কমল অধিকারী পুরো নিয়ন্ত্রণ করতেন, ওনার একনায়কত্ব চলতো এই স্কুলে। তো আমি আমার ইমোশন এই স্কুলের সাথে রয়েছে, যেহেতু আমি মানে ইভেন কমল স্কুলে পড়তো, ওনার মনে দায়িত্ব ছিল এখানটায়, কিন্তু এবারে এটাকে কি ইউটিলাইজ মানে ওনার পাওয়ারটাকে উনি কি ইউটিলাইজ করেছে এটা ওনার উপরে ডিপেন্ড করে। যাবতীয় অভিযোগের কেন্দ্রে তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী, যিনি রাজ্যে পালা বদলের পর পুরসভা থেকে পদত্যাগ করেছেন। এই কমল অধিকারী ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি, স্কুল পরিচালন সমিতির সচিব গৌতম ঘোষ দস্তিদার, স্কুলের ক্যাশিয়ার অভিক নাগ এবং জুনিয়র ক্যাশিয়ার সায়ন পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। এই কাঁচরাপাড়া স্কুলে যিনি দায়িত্বভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তার লিখিত অভিযোগের ভিত্তিতে আর্থিক তছরূপের মামলা রুজু করেছে বীজপুর থানার পুলিশ। 1,77,00,000 সাবফি স্কুলে যে এপ্রিল মাস থেকে স্টুডেন্টদের অ্যাডমিশন আর হচ্ছে যে বই বিক্রি হয়েছিল, সেই টাকাগুলো ডে টু ডে ব্যাংকে অ্যাকাউন্টে জমে দেওয়ার কথা, সে যায়নি, জমা করে রেখে দিয়েছিল, যার ফলে এটা হয়েছে। অ্যাডমিশন ফি হলে তার তো পেপারস থাকবে। 15 দিন হয়ে গেল, সামার ভ্যাকেশন চলছে, তো কথা হচ্ছে যদি অ্যাডমিশন ফিস হয়ে থাকে তাহলে সেই ক্যাশ টাকা এতদিন ধরে স্কুলে কেন? সে টাকা তো ব্যাংকে চলে যাওয়ার কথা। হ্যাঁ, তাহলে তাই হবে। উনিও ধোয়া তুলসী পাতা নয়, তো উনি কিচ্ছু জানতেন না। সব তো একেবারে র্যাকেট, এবং প্রত্যেককে বলতে হবে, কেউ জানে না এটা হতে পারে না। শিক্ষাঙ্গনে টাকার পাহাড়, সিক রুমে কন্ডোম, অবাক শিক্ষায় হতবাক রাজ্যবাসী। নিউজ 18 বাংলা। কাঁচরাপাড়ার স্কুলে টাকার পাহাড়, সিক্রুমে কন্ডোম। অভিযোগের তীর স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারীর দিকে, যিনি কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যান ছিলেন। স্থানীয়দের অভিযোগ, কমলের দাপটে তৃণমূল জামানায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সুবোধ অধিকারী, কমল অধিকারী এই অঞ্চলকে ইংরেজ শাসনে রাখত, ত্রাস ছিল এই অঞ্চলের। স্কুলের বন্ধ ঘরে টাকার পাহাড়, সিকরুমে কন্ডোম। উত্তর 24 পরগনার কাছড়াপাড়ার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলের এই ছবি রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। প্রশ্ন উঠছে, কোথা থেকে এলো এত টাকা? কার টাকা? স্কুলের বন্ধ ঘরে কেন রাখা হলো এই টাকা? স্কুলের সিকরুমে কন্ডোমই বা এলো কোথা থেকে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগের কেন্দ্রে দুই ভাই। তৃণমূল নেতা কমল অধিকারী এবং তার দাদা সুবোধ অধিকারী 2021 সালে তৃণমূলের টিকিটে বীজপুর থেকে জেতেন সুবোধ। 26-এর ভোটেও তাকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি সুদীপ্ত দাসের কাছে হেরে যান তিনি। এই সুবোধেরই ভাই কমল অধিকারী। কমল কাছড়াপাড়া পুরসভার চেয়ারম্যান। রাজ্যে পালা বদলের পর পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন। কমলই কাছড়াপাড়ার এই ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালন সমিতির সভাপতি। স্থানীয়দের অভিযোগ, এককালে দেশে যেমন ব্রিটিশ রাজ চলেছে, তেমনি তৃণমূল জমানায় এই কাছড়াপাড়ায় চলতো দাদা ভাইয়ের রাজ। টু শব্দ করার সাহস পেতেন না কেউ। তোলাবাজি, রেলের জমি দখল, হুমকি, দুই ভাইয়ের নামে অভিযোগের পাহাড়। এসব করেই নাকি তাদের কোটি কোটি টাকার সম্পত্তি। অভিযোগ, সেই কালো টাকাই রাখা ছিল স্কুলের বন্ধ ঘরে। সুবোধ অধিকারী, কমল অধিকারী এই অঞ্চলকে ইংরেজ শাসনে রাখত, ত্রাস ছিল এই অঞ্চলের। কোনো মানুষের কোনো স্বাধীনতা ছিল না, সে শিক্ষক হোক, ছাত্র হোক, এমন ত্রাস এই দুই ভাই এরা করে রেখেছিল। তার মাথার উপরেও ছিল আবার পার্থভূমি। এরা তোলাবাজি থেকে শুরু করে সমস্ত রকম কিছু এরা করেছে। আমার মনে হচ্ছে স্কুলের মধ্যে র্যাকেট চলতো, এই মেয়েদের র্যাকেট যেটা থাকে সেটা চলতো, আমার যা মনে হচ্ছে। দেখেছি কন্ডোমের প্যাকেট বেরিয়েছে, কমল অধিকারী তার গেস্ট রুম ছিল। ওটা কে তৈরি করেছে? কমল অধিকারী তৈরি। আর কে করে? এছাড়া কে আছে? প্রত্যেকটা যারা টিচার ছিল তারা ওনার আতঙ্কে ছিল। কমল অধিকারী থাকেন হালি শহরে। বৃহস্পতিবার তার ঠিকানায় হাজির হয় নিউজ 18 বাংলা। হালিশহর স্টেশন রোড, সেখানেই তার এই ফ্ল্যাট, এবং আমরা চেষ্টা করবো তার সঙ্গে কথা বললাম। দিদি বাড়িতে আছেন?
একেবারেই আমরা এর আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। যেটা প্রতিবেশীরা জানাচ্ছেন যে ভোটের ফলাফল বেরোনোর দিন থেকেই এই কমল অধিকারী কার্যত বেপাত্তা। রেজাল্টের পর থেকে উনি নেই বাড়িতে, আপাতত তো আমরা জানি না, কারণ ওনার গেট তো দেখছেন তালাই মারাই থাকে, প্রত্যেকটা গেট তালা মারা থাকে। এবার গিয়ে খুলে খুলে আর তো দেখা পসিবল না। উনিও আসতেন, থাকতেন, সবই করতেন, কিন্তু রেজাল্টের পর থেকে আর নেই। ওনার পরিবার থাকতেন। শেষ 4 তারিখ মানে ভোটের রেজাল্টের, হ্যাঁ, আর তারপরে দেখা যায়। এই বাড়িতেই থাকতো পরিবারে শ্বশুর শাশুড়ি, আচ্ছা, বউ বাচ্চা। আমি দেখলাম গাড়ি নিয়ে পালিয়ে চলে গেল। গাড়ি নিয়ে? হ্যাঁ। কত মানে পুরো পরিবার নিয়ে? পরিবার নিয়ে। নিউজ 18 বাংলা।